हाई एवरीवन वेलकम टू माई यूट्यूब चैनल लाभ योर स्टाडी। आज আমরা ক্লাস 9 এর রাইমার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ সলিউশন হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের সলিউশন নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। ম্যাটারনিক প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়ার। ইয়ং ইতালি বা নব্য ইতালি দল গড়ে তুলেছিলেন জোসেফ ম্যাৎসিনি। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন লুই অগাস্তে ব্ল্যাঙ্কি। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন লেনিন। মেইন ক্যাম্পের রচয়িতা হচ্ছেন হিটলার। বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিতে বলেছে। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? তো ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? তো কার্ল মার্কস। সোভিয়েত পার্লামেন্টের নাম কি? সোভিয়েত পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। সত্য মিথ্যা নির্ণয় করো। হ্যাটারিয়া ফিলিকে গ্রিসের একটি গুপ্ত সমিতি। সত্য। শিল্প বিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে, এটাও সত্য। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন, এটিও সত্য। নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, ফ্রান্সের দেরিতে শিল্পায়ন ঘটেছিল, এটি কোন ব্যাখ্যাটা হবে? তো ব্যাখ্যা হবে 3, ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। আর বিবৃতি 2, শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল, তো এর সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ব্যাখ্যা 1, শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল। এখন চলো বিভাগ গ, 2 বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ইউরোপের ইতিহাসে বিগ 4 নামে কারা পরিচিত? এই প্রশ্নের উত্তরটি তোমরা 103 নম্বর সহায়িকাতে পেয়ে যাবে। তো বিগ 4 বা 4 প্রধান বলতে বলা হয় ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ম্যাটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে আমরা একত্রে বিগ 4 বা 4 প্রধান বলে থাকি। কাকে কেন ইতিহাসে মুক্তিদাতা জার বলা হয়? তো এই উত্তরটি তোমাদের রাইমার্টিন সহায়িকার 150 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। কাকে মুক্তিদাতা জার বলা হয়? তো দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। কেন বলা হয়? রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র নামে এক আইনের দ্বারা রাশিয়ার সকল ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেন, এজন্যই তাকে মুক্তিদাতা জার বলা হয়। 3 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? শিল্প বিপ্লব বলতে কি বোঝো? এই উত্তরটি তোমাদের ছায়া সহায়িকার 164 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রীর উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ত ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করে থাকেন। 4 নম্বর প্রশ্ন, ঘেটো কি? ঘেটোর উত্তরটি তোমরা ছায়া সহায়িকার 158 পৃষ্ঠাতে পেয়ে যাবে। ঘেটো হলো বিভিন্ন শিল্প শহরের বিশেষ কিছু অঞ্চল যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। প্রথম দিকে ইতালির ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু পরে বহিরাগত সমস্ত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলই ঘেটো নামে পরিচিতি লাভ করে। কোন মহাদেশকে এবং কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়? তো আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত অরণ্য সংকুল ও সমুদ্র বেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এই মহাদেশের সভ্য জগতের কোনো মানুষ পা পড়েনি, তাই আফ্রিকাকে আমরা অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলে থাকি। 6 নম্বর প্রশ্ন, রুশীকরণ নীতি বলতে কি বুঝো? এই উত্তরটা তোমরা ছায়া সহায়িকার 222 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে।
যার দ্বিতীয় নিকোলাস 1905 খ্রিস্টাব্দের পরবর্তীকালে রাশিয়ার সীমান্তবর্তী 36 মিলিয়ন ডেসিয়াটিন অঞ্চল দখল করে এখানকার পোল, ফেন, তুর্কি, জর্জিয়, আর্মেনীয় প্রভৃতি অরুশ জাতিগোষ্ঠীর মানুষদের উপর তীব্র দমনপীড়ন চালায় এবং তাদের উপর জোর করে রুশ ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য চাপিয়ে দেয়। দ্বিতীয় নিকোলাসের এই নীতি হচ্ছে রুশীকরণ নীতি নামে পরিচিত। বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলি 7টি বা 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। তো প্রথম কোশ্চেন হচ্ছে এমস টেলিগ্রাম কি? এই উত্তরটি তোমরা ছায়া সহায়িকার 135 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক জার্মানির ডেনমার্ক ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের মাধ্যমে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় অনেকটা সফল হন। এমস টেলিগ্রাম, প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে এমস টেলিগ্রাম প্রকাশ করেন। 1 নম্বর, স্পেনের সিংহাসনের আধিপত্য। ফ্রান্সের পূর্ব সীমান্তে ধারাবাহিকভাবে জার্মানির উত্থানের ফলে ফ্রান্সের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের পশ্চিম সীমান্তে অবস্থিত স্পেনের সিংহাসনে প্রাশীয় রাজবংশের লিওপোল্ডকে বসানোর ব্যবস্থা করেন। ফলে ফ্রান্স পূর্বে জার্মানি ও পশ্চিম স্পেনের দ্বারা বেষ্টিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে ফ্রান্সের জনমত উত্তেজিত হয়ে ওঠে। 2 নম্বর, বেনেদেত্তির সাক্ষাৎকার। প্রাশিয়ার রাজ প্রথম উইলিয়াম পর্বতাবাসে থাকাকালে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদেত্তির সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেন যে ভবিষ্যতে স্পেনের সিংহাসনে প্রাশিয়া রাজবংশের কেউ বসবে না, এই মর্মে রাজাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। 3 নম্বর হচ্ছে টেলিগ্রাম প্রকাশ। রাজা প্রথম উইলিয়াম বেনেদেত্তির সঙ্গে তার সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামের কয়েকটি শব্দ বাদ দিয়ে এটি সংবাদপত্রে এমনভাবে প্রকাশ করেন এতে ফরাসিদের মনে হয় প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূত বেনেদিত্তিকে অপমান করেছেন। অন্যদিকে জার্মানবাসীর ধারণা হয় বেনেদিত্তি প্রাশিয়ার রাজা উইলিয়ামকে অপমান করেছেন। বিসমার্ক কর্তৃক প্রকাশিত এই টেলিগ্রামটি হচ্ছে এমস টেলিগ্রাম নামে পরিচিত। উপসংহার, জার্মানির চূড়ান্ত ঐক্যের জন্য সেডানের যুদ্ধের প্রয়োজন ছিল। বিসমার্ক এমস টেলিগ্রামের এই পরিস্থিতি তৈরি করেন এবং 1870 খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সম্পন্ন করেন। 2 নম্বর প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি? তো এর উত্তরটাও সেই ছায়া সহায়িকার 192 পৃষ্ঠাতে রয়েছে। সেরাজেভো হত্যাকাণ্ডই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। তো 1914 খ্রিস্টাব্দে 28 জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে অস্ট্রীয় যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া আততায়ীর হাতে নিহত হন। এই ঘটনাটি হচ্ছে সেরাজেভোর হত্যাকাণ্ড নামে পরিচিত। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণকে আমরা বলা হচ্ছে সেরাজেভোর হত্যাকাণ্ড। 1 নম্বর হচ্ছে স্লাভ জাতির আন্দোলন। বার্লিন চুক্তি অর্থাৎ 1878 খ্রিস্টাব্দের দ্বারা স্লাভ জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনিয়া অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও কিছুদিন পর অস্ট্রিয়া রাজ্য দুটি দখল করে নেয়। কিন্তু রাজ্য দুটি স্লাভ রাষ্ট্র সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চেয়ে তীব্র আন্দোলন শুরু করে। সার্বিয়াও এই আন্দোলনে ইন্ধন দেয়। 2 নম্বর হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া বসনিয়া রাজধানী সেরাজেভো শহরে ভ্রমণে এলে ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ নামক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য স্লাভ জাতিভুক্ত গ্যাব্রিলো প্রিন্সেপ প্রকাশ্য রাজপথে গুলি করে তাঁদের হত্যা করেন। 3 নম্বর চরমপত্র। সেরাজেভোর হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া স্লাভ জাতিকে আততায়ীর জাতি বলে অভিহিত করে। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য স্লাভ জাতি অধ্যুষিত সার্বিয়াকে দায়ী করে একটি চরমপত্র পাঠায় 23 জুলাই। বেলগ্রেড আক্রমণ। অস্ট্রিয়ায় চরমপত্রের অধিকাংশ দাবি সার্বিয়া মেনে নিলেও কিছু কিছু দাবি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। অস্ট্রিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করে 28 জুলাই 1914 খ্রিস্টাব্দে সার্বিয়া রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে অস্ট্রো সার্ব যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শীঘ্রই বিভিন্ন রাষ্ট্রে জড়িয়ে পড়লে তা প্রথম বিশ্বযুদ্ধে পরিণত হয়। উপসংহার কি? সেরাজেভো হত্যাকাণ্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ। আসলে সমকালীন ইউরোপ যে জটিল আবর্তে জড়িয়ে পড়েছিল তাতে একটি বড় যুদ্ধ এক প্রকার অনিবার্য হয়ে উঠেছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ তারই বহিঃপ্রকাশ। 3 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণগুলি কি ছিল? তো এই উত্তরটিও তোমরা সেই ছায়া সহায়িকার 239 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। তো 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপে তথা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকটই হচ্ছে মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ কি? 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল, যেমন উৎপাদন বৃদ্ধি।
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। 2 নম্বর, রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধ পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে, ফলে ইউরোপের মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। 3 নম্বর, শিল্প সংস্থার নিয়ন্ত্রণ। বিংশ শতকের শুরু থেকে আমেরিকার উৎপাদন ব্যবস্থায় ছোটখাটো উৎপাদকদের গুরুত্ব হ্রাস পায় এবং দেশের যাবতীয় উৎপাদন মুষ্টিমেয় কয়েকটি শিল্প সংস্থার হাতে কুষ্ঠিগত হয়ে পড়ে। বিশ্বের বাজারে এইসব শিল্পজাত পণ্যগুলির চাহিদা কমায়। শিল্প সংস্থাগুলি উৎপাদন কমিয়ে দিয়ে কর্মী ছাঁটাই শুরু করলে দেশের বেকার সমস্যা তীব্র হতে থাকে। 4 নম্বর, কৃষকদের দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারে কৃষি পণ্যের চাহিদা ও মূল্য উভয়ই দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যথার্থ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 5 নম্বর, শেয়ার বাজারে ধস। 1920 দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দে 24 অক্টোবর আমেরিকার শেয়ার বাজার ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতির সংকটের সম্মুখীন হয়। 6 নম্বর, স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানির বিনিময়ে আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে। এভাবে ইউরোপের সোনা আমেরিকায় চলে যায়, কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে নিজেদের দেশের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে, ফলে মার্কিন অর্থনীতির ক্ষতি হয়। 7 নম্বর পয়েন্ট, শুল্ক হার। আমেরিকা নিজের উৎপাদিত সামগ্রী বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে বিদেশ থেকে আমেরিকায় আসা পণ্যের উপর অত্যধিক হারে শুল্ক চাপিয়ে দেয়, ফলে সেসব পণ্যের মূল্য বেড়ে গিয়ে আমেরিকার এর বিক্রি কমে যায়। ইউরোপের বিভিন্ন দেশও একইভাবে আমেরিকা থেকে আসা পণ্যের উপর উচ্চ হারে শুল্ক চাপালে ইউরোপে মার্কিন পণ্যের দাম বেড়ে গিয়ে তার বিক্রি ব্যাহত হয়, ফলে আমেরিকা থেকে পণ্য রপ্তানি কমে যায়। এই অবস্থায় মালিকরা উৎপাদন বন্ধ করলে কলকারখানাগুলোও বন্ধ হয় ও বহু মানুষ বেকার হয়ে পড়ে। মূল্যায়ন কি না, 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকার চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকায় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে, ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির উপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়। বিভাগ উ, নিচের প্রশ্নের 15 বা 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো। তো এই উত্তরটি তোমরা ছায়া সহায়িকার 146 পৃষ্ঠাতে পেয়ে যাবে। বলকান অঞ্চলে রুশ আগ্রাসন এবং এই আগ্রাসন প্রতিরোধে ইঙ্গো ফরাসি শক্তির সক্রিয়তার ফলে ক্রিমিয়ার যুদ্ধ 1854 থেকে 56 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব। রবার্ট মোরিয়ার ক্রিমিয়ার যুদ্ধকে আধুনিককালের সবচেয়ে অনাবশ্যক ও অযৌক্তিক যুদ্ধ বলে অভিহিত করলেও বাস্তব ক্ষেত্রে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী ফলাফল লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর কি, রুশ আগ্রাসন রোধ। তো 1 নম্বর হচ্ছে রুশ আগ্রাসন রোধ। ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে বলকান ও কৃষ্ণসাগরীয় অঞ্চলে রুশ আগ্রাসন ব্যাহত হয়। 2 নম্বর, রাশিয়া তুরস্কের কাছ থেকে দখল করা স্থানগুলি ফিরিয়ে দেয়। 2 নম্বর, জারতন্ত্রের দুর্বলতা। যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে জারতন্ত্রের দুর্বলতা প্রকাশ্যে এসে পড়ে, ফলে রাশিয়ার জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। 3 নম্বর, রাশিয়ার সংস্কার। জারতন্ত্রের বিরুদ্ধে জনতার ক্ষোভ দূর করার উদ্দেশ্যে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার বিভিন্ন উদারনৈতিক সংস্কার চালু করেন, যার মধ্যে অন্যতম ছিল ভূমিদাস প্রথার বিলোপ। 4 নম্বর, তুরস্কের অগ্রগতি। যুদ্ধের পর তুরস্ককে ইউরোপীয় রাষ্ট্রমণ্ডল ও আন্তর্জাতিক আইনের আওতায় আনা হয়। বৃহৎ শক্তিগুলি তুরস্কের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেয়। তুরস্ক আধুনিক সংস্কার প্রবর্তনে রাজি হয়। ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি। ক্রিমিয়ার যুদ্ধের সক্রিয় উদ্যোগ নিয়ে ফ্রান্স রাশিয়াকে পরাজিত করার ফলে ফ্রান্সের আন্তর্জাতিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায়। ইতালি ও জার্মানির ঐক্য। ইতালির পিডমন্ট সার্ডিনিয়া ক্রিমিয়ার যুদ্ধে যোগ দেওয়ায় তারা ইতালির ঐক্যে সহায়তা করে।
অস্ট্রো প্রাসীয় যুদ্ধের সময় রাশিয়া তার মিত্র অস্ট্রিয়ার পাশে দাঁড়ায়নি, ফলে অস্ট্রিয়াকে পরাজিত করে রাশিয়া জার্মানির ঐক্যের পথ প্রস্তুত করে। বলকান জাতীয়তাবাদ। ক্রিমিয়ার যুদ্ধের পর বলকান অঞ্চলে বিভিন্ন জাতির মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং তারা স্বাধীনতার দাবি জানায়। উপসংহার কি না, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের আন্তর্জাতিক ক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্সের মর্যাদা বৃদ্ধি পায় ঠিকই, তবে এই যুদ্ধের ফলাফল ও গুরুত্ব খুব বড় নয়। এই জন্য ঐতিহাসিক রবার্ট মোবিয়ার বলেছেন এই যুদ্ধ ছিল আধুনিককালের সর্বাপেক্ষা অনাবশ্যক ও অযৌক্তিক যুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, ব্রিটেনের শিল্প বিপ্লব ও মহাদেশের অন্যত্র শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য কী ছিল? তো এর উত্তরটাও তোমরা ছায়া সহায়িকার 162 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, ব্রিটেনের শিল্প বিপ্লব ও মহাদেশের অন্যত্র শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য কী ছিল? তো এই উত্তরটি তোমরা ছায়া সহায়িকার 162 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। এর অত্যন্ত অর্ধ শতাব্দীর পরে ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়নের সূত্রপাত হয়। তো ইংল্যান্ড বা ব্রিটেন ও মহাদেশীয় শিল্পায়নের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তো পার্থক্যটা কি? পার্থক্যের বিষয় হচ্ছে প্রতিযোগিতা। ইংল্যান্ডের শিল্পায়ন আর মহাদেশীয় শিল্পায়ন। তো ইংল্যান্ডের শিল্পায়ন, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ায় তাদের শিল্পকে বিশেষ প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়নি, কিন্তু মহাদেশীয় শিল্পায়নে ইউরোপের অন্যান্য দেশগুলিতে ইংল্যান্ডের পরে এবং প্রায় একই সঙ্গে শিল্পায়ন ঘটায় তারা শিল্পক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়। 2 নম্বর হচ্ছে উপনিবেশ। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ইংল্যান্ডের সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য থাকায় ইংল্যান্ড সেখান থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং সেখানকার বাজারে শিল্পপণ্য বিক্রির সুযোগ পেয়েছিল, কিন্তু মহাদেশীয় শিল্পায়ন ইংল্যান্ডের মতো সুবিশাল উপনিবেশ মহাদেশীয় দেশগুলিতে না থাকায় তারা কাঁচামাল সংগ্রহ বা শিল্পপণ্য বিক্রির উপযুক্ত বাজারও পায়নি। যন্ত্রপাতি। ইংল্যান্ড তার নিজস্ব আবিষ্কারগুলির মাধ্যমে শিল্প বিপ্লব ঘটাতে সক্ষম হয়। মহাদেশীয় দেশগুলি ইংল্যান্ডের যন্ত্রপাতিগুলি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে শিল্পায়ন ঘটায়। এবং হচ্ছে উদ্যোগ। ইংল্যান্ডের শিল্পের প্রসারে ব্যক্তিগত পুঁজির প্রধান ভূমিকা ছিল, সেখানে রাষ্ট্রের ভূমিকা ছিল গৌণ। ইউরোপের অন্যান্য দেশে শিল্পায়নে রাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা ছিল। উপসংহার কি না, মহাদেশীয় শিল্পায়ন ইংল্যান্ডের অনেক পরে হলে মহাদেশীয় রাষ্ট্রগুলি পণ্য বিক্রির বাজার ধরতে গিয়ে মুশকিলে পড়ে, ফলে আগেকার ঔপনিবেশিক শক্তিগুলির বিরুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। তো শেষ প্রশ্ন, ইতালিতে ফেসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। এর উত্তরটি তোমাদের ছায়া সহায়িকার 251 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত 1919 থেকে 33 খ্রিস্টাব্দে হয়। এই সময় জার্মানিতে তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দিলে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এবং নাৎসি নেতা অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতা দখল করেন। জার্মানিতে নাৎসি দলের হিটলারের উত্থান। জার্মানিতে হিটলার ও নাৎসি দলের ক্ষমতা লাভ কোনো চমকপ্রদ, আকস্মিক বা বৈপ্লবিক ঘটনা ছিল না। হিটলারের নেতৃত্বে নাৎসি দলের ক্ষমতা দখলের প্রেক্ষাপট ছিল। 1 নম্বর হচ্ছে ভার্সাই সন্ধির বিরোধিতা। প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রশক্তি ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির উপর বিভিন্ন জবরদস্তিমূলক শর্ত চাপিয়ে দেয়, যেমন জার্মানির উপর 660 কোটি পাউন্ডের বিরাট আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। জার্মানির নৌ ও সামরিক বাহিনী ধ্বংস করা হয়। জার্মানির বিভিন্ন ভূখণ্ড কেড়ে নেওয়া হয়। জার্মানির প্রতি এই অবিচার জার্মানবাসীর মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে এবং হিটলার এই ক্ষোভের সৎ ব্যবহার করেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সংকট। ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানি তীব্র অর্থনৈতিক সংকটের শিকার হয়, যেমন ভার্সাই সন্ধির ক্ষতিপূরণের বোঝা জার্মান অর্থনীতিকে দিশেহারা করে দেয়। 30-এর দশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা জার্মানিকে প্রবলভাবে আঘাত করে। দ্রব্য মূল্যবৃদ্ধি, বেকারত্ব, খাদ্য অভাব প্রভৃতি জার্মান জনজীবন বিধ্বস্ত করে দেয়। এই অবস্থায় হিটলার দেশবাসীকে প্রতিশ্রুতি দেন যে তিনি ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেবেন এবং অর্থনীতি মজবুত করবেন। 3 নম্বর গণতান্ত্রিক চেতনার অভাব। জার্মান রাজনীতিতে প্রথম থেকে প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক চেতনার অভাব ছিল বলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কাজটি সহজ হয়। গণতন্ত্রের পরিবর্তে জার্মানবাসী একনায়কতন্ত্রকেই গ্রহণযোগ্য বলে মনে করে। 4 নম্বর উগ্র জাতীয়তাবাদ। নাৎসি দল জাতি বিদ্বেষের উপর প্রতিষ্ঠিত ছিল। নাৎসি তত্ত্ববিদ কার্ল হোফার প্রচার করেন যে বিশ্বের সকল জাতির মধ্যে শ্বেতাঙ্গরাই শ্রেষ্ঠ।
শ্বেতাঙ্গদের মধ্যে আবার জার্মানি জাতি শ্রেষ্ঠ, কেননা তারা খাঁটি আর্য জাতির বংশধর। জার্মানদের মধ্যে আবার নাৎসিরাই শ্রেষ্ঠ। জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচারের ফলে এই জাতির মধ্যে ঐক্য চেতনা বাড়ে। 5 নম্বর, প্রজাতন্ত্রের ব্যর্থতা। 1919 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে মোট 19টি মন্ত্রিসভা গঠিত হয়, কিন্তু কোনো মন্ত্রিসভাই দেশে রাজনৈতিক স্থিরতা আনতে পারেনি। প্রজাতন্ত্রের ব্যর্থতার সুযোগে নাৎসি দল নির্বাচনে 1924 খ্রিস্টাব্দে 14টি, 1930 খ্রিস্টাব্দে 107টি এবং 1933 খ্রিস্টাব্দে 288টি আসন দখল করে। 6 নম্বর, পুঁজিপতিদের সহায়তা। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে কমিউনিস্ট ও সমাজতন্ত্রীদের শক্তি বৃদ্ধি শিল্পপতি ও বুর্জোয়াদের আতঙ্কিত করে তোলে। পুঁজিপতিরা কমিউনিস্টদের দমনের উদ্দেশ্যে নাৎসি দলকে প্রচুর অর্থ সাহায্য দেয়। এই সাহায্য পেয়ে নাৎসিরা কমিউনিস্ট ও সমাজতন্ত্রী দলগুলিকে ভেঙে দেয়। 7 নম্বর, নাৎসি সংগঠন। নাৎসি নেতা হিটলার তার মাইন ক্যাম্প বা আমার সংগ্রাম নামক গ্রন্থে নাৎসি দলের আদর্শ তুলে ধরেন। নাৎসি সদস্যরা তাদের সর্বোচ্চ নেতা ফুয়েরার অর্থাৎ হিটলারকে সম্পূর্ণ অভ্রান্ত করে তার নির্দেশ পালন করার জন্য ঝাঁপিয়ে পড়ত। হিটলার যুদ্ধফেরত সেনা ও বেকার যুবকদের নিয়ে এসে নামক আধা সামরিক ঝটিকা বাহিনী গঠন করেন। হিটলারের ব্যক্তিত্ব। নাৎসি দলের উত্থানের ক্ষেত্রে হিটলারের অসাধারণ ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঐতিহাসিক অ্যালেন বুলকের মতে হিটলারের ব্যক্তিত্ব, জনমোহিনী শক্তি ও নেতৃত্বদানের ক্ষমতা ছিল অসাধারণ। তার চরিত্রে নেতা ও অভিনেতার আশ্চর্য সংমিশ্রণ ঘটেছিল। তিনি মানুষের মনস্তত্ত্ব বুঝে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে জার্মান জাতিকে আকৃষ্ট করেন। মূল্যায়ন কি না, ঐতিহাসিক E.H. কার হিটলারের উত্থানকে নাৎসি বিপ্লব এবং ঐতিহাসিক K.S. পিনসন এই উত্থানকে গণ আন্দোলন বলে অভিহিত করেছেন। আবার রুশ ঐতিহাসিক দানিল মেলনিক ও লিউদমিলা চেরনাইয়া হিটলারকে বিশ্বের 1 নম্বর অপরাধী বলে উল্লেখ করেছেন। অবশ্য একথাও সত্য যে হিটলার অবৈধ উপায়ে নয়, নির্বাচনে জয়লাভ করে সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেন। মূল্যায়ন, ঐতিহাসিক E.H. কার হিটলারকে উত্থানকে নাৎসি বিপ্লব এবং ঐতিহাসিক K.S. পিনসন এই উত্থানকে গণ আন্দোলন বলে অভিহিত করেছেন। আবার রুশ ঐতিহাসিক দানিল মেলনিকভ ও লিউদমিলা চেরানাইয়া হিটলারকে বিশ্বের 1 নম্বর অপরাধী বলে উল্লেখ করেছেন। অবশ্য একথাও সত্য যে হিটলার অবৈধ উপায়ে নয়, নির্বাচনে জয়লাভ করেই সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।